বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন ডাব্লিউবিপি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যারা অঙ্কের সেট প্র্যাকটিস করতে চাও তারা আমার www.bengali-man-for-you.com এই ওয়েবসাইট ভিজিট করতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওয়েবসাইটে গেলে ডাব্লিউবিপি এই সেগমেন্টে তোমরা দেখবে এরকম ছবি দেওয়া আছে। এইখানে ক্লিক করলে তোমরা সঙ্গে সঙ্গে এইখানে চলে যাবে, দেখতে পাচ্ছ এখানে স্টার্ট দ্য কুইজ যেখানে লেখা আছে, এখানে যদি ক্লিক করো সঙ্গে সঙ্গে যটা প্রশ্ন দেওয়া আছে তটা প্রশ্নের সেট কিন্তু চালু হবে। যেমন এই ডাব্লিউবিপি ম্যাথ প্র্যাকটিস সেট 1-এ আমি 10টা প্রশ্ন রেখেছি। 10টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন এসছে, অঙ্কটা তোমাদেরকে 60 সেকেন্ডের মধ্যে করতে হবে। করার এর মধ্যে যে প্রশ্নের উত্তর সঠিক হবে সেটাকে তোমরা টাচ করবে। এখানে যদি এটা সঠিক হয় তাহলে সবুজ হয়ে যাবে, যদি ভুল হয় তাহলে কিন্তু এটা লাল হয়ে যাবে। তারপর এখানে একটা নেক্সট বাটন আসবে, নেক্সট বাটনে ক্লিক করলে পরের প্রশ্নে যেতে পারবে। অর্থাৎ এটা একটা ম্যাথমেটিক্স কুইজ যেটা তোমাদের পরীক্ষার সময় কাজে লাগবে, এবং ডাব্লিউবিপি পরীক্ষার কথা মাথায় রেখে এরকম সেট এই ওয়েবসাইটে দেওয়া হচ্ছে। পারলে ওয়েবসাইটটা একটু ভিজিট করো। প্রথম প্রশ্নে বলা হয়েছে, যদি সময় 5 বছর বাড়ানো হয় তবে 5,000 টাকার সরল সুদ বৃদ্ধি পায় 3,000 টাকা, বাৎসরিক সুদের হার কত? কি বললো, সময়টাকে 5 বছর বাড়িয়ে দিচ্ছে, তার ফলে কি হচ্ছে, ইন্টারেস্টটা 3,000 টাকা বেড়ে যাচ্ছে। আমি কিছু একটা ইন্টারেস্ট পেতাম, 3,000 টাকা ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে এই 5 বছর সময়ের জন্য। অর্থাৎ আমি বলতে পারি যে 5 বছরে আমি অতিরিক্ত 3,000 টাকা বেশি পাচ্ছি। 5 বছরে যদি 3,000 টাকা আমি ইন্টারেস্ট বেশি পাই তাহলে বছরে কত টাকা করে ইন্টারেস্ট আমি বেশি পেলাম? তোমরা বলবে 600 টাকা করে আমি ইন্টারেস্ট বেশি পেলাম। তাহলে আমি তো এই 5,000 টাকাই রেখেছিলাম, 5,000 টাকা রাখলে প্রতি বছরে এক্সট্রা আমি 600 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছি। অর্থাৎ আমি বলতে পারি 5,000 টাকার এক বছরের সুদ 600 টাকা। প্রশ্ন দেওয়া আছে বাৎসরিক সুদের হার কত, অর্থাৎ 100 টাকার এক বছরের সুদ কত, তাই তো? আমি বলবো 100 টাকার এক বছরের সুদ কত, সেটাই আমাদের উত্তর। আমি এই জিনিসটাকে কত দিয়ে ভাগ করব যাতে করে 100 আসে? তোমরা বলবে এটাকে 50 দিয়ে ভাগ করতে হবে। এটাকে 50 দিয়ে ভাগ করলে যদি 100 আসে তাহলে এটাকে 50 দিয়ে ভাগ করে আমি আমার উত্তর পাবো, অর্থাৎ উত্তর হবে 12। তাহলে বাৎসরিক সুদের হার 12%, যেটা অপশন নাম্বার 2-তে আছে। এইভাবে না ভাবে এটাও ভাবতে পারতে যে 5,000 টাকার এক বছরের সুদ 600 টাকা, 100 টাকার এক বছরের সুদ কত। এবার এটাকে যদি তোমরা কাটো তাহলেও দেখবে এই 12 টাকা আসছে। এ, বি ও সি তাদের মূলধন 2:3:5 অনুপাতে বিনিয়োগ করলো। তাদের মূলধন বিনিয়োগের সময়ের অনুপাত 4:2:3। যদি সি এর প্রাপ্য লভ্যাংশের পরিমাণ এ এর লভ্যাংশের তুলনায় 1,47,000 টাকা বেশি হয় তবে বি এর লভ্যাংশ কত টাকা? দেখো, পার্টনারশিপের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা জেনারেল রুল মেনে চলি, সেটা হচ্ছে প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম, পি ইজ ইকুয়াল টু আইটি। পার্টনারশিপের যাবতীয় অঙ্ক এই সূত্রটার উপরে নির্ভর করে। অর্থাৎ কারো একজনের লাভ হবে বা প্রফিট হবে, সেই লাভের পরিমাণ কি করে নির্ধারণ করা হবে, সেটা হবে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ যত টাকা করেছে তার সঙ্গে টাইমটাকে গুণ করে দেয়া হবে। তাহলে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ গুণিতক সময়, এইটা করলে যা হবে সেটাই হবে তার প্রফিটের পরিমাণ। এক্ষেত্রে এ, বি, সি তিনজনের কথা বলা হয়েছে। তাদের মূলধন হচ্ছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের অনুপাত দেওয়া আছে 2:3:5। অর্থাৎ এ যদি 2 টাকা ইনভেস্ট করে, বি 3 টাকা ইনভেস্ট করেছে এবং সি 5 টাকা ইনভেস্ট করেছে। বলেছে সময়ের অনুপাত 4:2:3, অর্থাৎ টাইমের রেশিও দেওয়া আছে 4:2:3। আমরা কি জানি, প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম, অর্থাৎ ইনভেস্টমেন্টকে টাইম, এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে কি পাবো, তাহলে পাবো প্রফিট, তাই তো? তাহলে প্রফিটের রেশিওটা কি হবে, ইনভেস্টমেন্ট ইনটু টাইম, অর্থাৎ 2 × 4, এখানে হবে 8। বি এর ইনভেস্টমেন্ট 3, বি এর টাইম 2, তাহলে 3×2=6, এটা হবে বি এর প্রফিট। এবং সি এর ইনভেস্টমেন্ট 5, সি এর টাইম 3, তাহলে 3×5=15, এটা হবে সি এর প্রফিট। প্রফিটের রেশিও পেয়ে গেলাম, বোঝা গেছে প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম।
তাহলে এর যদি 8 টাকা লাভ হয়, বি এর হবে 6 টাকা এবং সি হবে 15 টাকা। অর্থাৎ মোট 15 6 21 8 29 টাকা লাভ হলে তার মধ্যে সি পাবে 15 টাকা, বি পাবে 6 টাকা এবং এ পাবে 8 টাকা। বোঝা গেছে? বলেছে যদি সি এর প্রাপ্য লভ্যাংশের পরিমাণ এ এর লভ্যাংশের তুলনায় এত টাকা বেশি। সি এর আর এর মধ্যে তুলনা করা হয়েছে। দেখো সি যদি 15 টাকা পায়, এ পাচ্ছে 8 টাকা, তাহলে সি এর তুলনায় কত টাকা বেশি পাচ্ছে? 15 থেকে 8 বাদ দাও, 7 ইউনিট বেশি পাচ্ছে। আমি দেখলাম সি 7 ইউনিট বেশি পায়, প্রশ্নে বলেছে 1,47,000 টাকা বেশি পাচ্ছে, তাহলে আমি জানি 7 ইউনিট, প্রশ্ন বলছে 1,47,000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? তোমরা বলবে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 21,000 টাকা। 7 এর ভ্যালু এটা হলে 1 এর ভ্যালু হবে 21,000। কি চেয়েছে? বি এর লভ্যাংশ কত? বি এর লভ্যাংশ কত ইউনিট? এখানে দেওয়া আছে 6 ইউনিট, অর্থাৎ আমাদের বলেছে 6 ইউনিটের ভ্যালু কত বার করে দাও। 1 এর ভ্যালু যদি 21,000 টাকা হয়, তাহলে 6 এর ভ্যালু হবে 21,000 গুণিতক 6 সমান 126,000, অর্থাৎ 1,26,000 টাকা, যেটা অপশন নাম্বার 1 এতে আছে। 160 এর কতগুলি ধনাত্মক উৎপাদক আছে? হাউ মেনি পজিটিভ ফ্যাক্টরস অফ 160 আর দেওয়ার। দেখো এই যে ধনাত্মক উৎপাদক বার করতে হয়, তার জন্য তোমাদের কি করতে হবে? এই 160 কে প্রথমে ভেঙে নিতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাঙবে, যেমন করে তোমরা উৎপাদক বিশ্লেষণ করো। আমি এটাকে খুব তাড়াতাড়ি করে নিলাম। এখানে দেখতে পাচ্ছি যে মৌলিক উৎপাদকে ভাঙলাম, তার মধ্যে 2 আছে, 1 2 3 4 5 পিস, অর্থাৎ আমি লিখতে পারি 2 আছে 5 পিস ইন্টু 5 আছে 1 পিস। দেখতে পেলে মৌলিক উৎপাদকে প্রথমে বিশ্লেষণ করে নিলাম। করে নেওয়ার পরে এখানে বলেছে যে কতগুলো ধনাত্মক উৎপাদক আছে, ফ্যাক্টরস, এটা খেয়াল রাখো, ফ্যাক্টরস, হাউ মেনি পজিটিভ ফ্যাক্টরস আর দেয়ার। আমি যদি 160 এর ফ্যাক্টর বার করতে চাই, তাহলে ফ্যাক্টর বার করার সিস্টেম হচ্ছে এই যে পাওয়ারে যেটা থাকবে, যেমন 2 এর পাওয়ারে 5 আছে, পাওয়ারে যা থাকবে তার সঙ্গে 1 যোগ করব, ইন্টু চিহ্ন আছে, এখানে আবার ইন্টু দেবো। একই রকম ভাবে এখানে পাওয়ারে 1 আছে, দেখতে পাচ্ছ 5 এর পাওয়ারে 1 আছে, এই 1 এর সঙ্গে আমি সবসময় 1 যোগ করব। আরো যদি কিছু থাকতো, যেমন মৌলিক সংখ্যা মনে করো যদি 3 থাকতো বা 7 থাকতো, তাদের পাওয়ারে যদি কিছু থাকতো, আমি আবার ইনটু দিয়ে সেই পাওয়ারের সঙ্গে 1 যোগ করতাম। সবসময় পাওয়ারে যা থাকবে তার সঙ্গে 1 যোগ করব, ইনটু থাকবে, আবার পাওয়ারে যা থাকবে তার সঙ্গে 1 যোগ করব। এটা হবে আমাদের উৎপাদকের সংখ্যা। তাহলে এখানে কত এলো? 5 আর 1 6, এখান থেকে আসছে 1 1 2, অর্থাৎ মোট 6 দুগুণে 12টা পজিটিভ ফ্যাক্টরস আছে, যেটা অপশন নাম্বার 4 এতে আছে। এ ও বি এর আয়ের অনুপাত 3:5 এবং তাদের ব্যয়ের অনুপাত 4:7। যদি এ ও বি এর সঞ্চয়ের পরিমাণ যথাক্রমে 16,000 টাকা ও 26,000 টাকা হয়, তবে তাদের ব্যয়ের পার্থক্য কত? দেখো আমরা এই অঙ্কটাকে ক্রস প্রোডাক্ট মেথডে করব। সাধারণত আমরা কোথায় ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করি সেটা একটু বুঝে নাও। যে অঙ্কে দুটো আইটেম, দুটো ব্যক্তি, দুটো বস্তু, যেমন এক্ষেত্রে এ আর বি এর মধ্যে দুটো রেশিও দেওয়া আছে, দেখতে পাচ্ছ, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আয়ের অনুপাত, আরো দুটো রেশিও দেওয়া আছে, সেটা হচ্ছে ব্যয়ের অনুপাত, এবং তারপরে বলছি এ এত টাকা সঞ্চয় করে, বি এত টাকা সঞ্চয় করে, অর্থাৎ এখানে একটা 16,000 দেওয়া আছে এবং এখানে 26,000 দেওয়া আছে। এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করব, যেখানে দুটো রেশিও পাবো এবং তাদের ক্ষেত্রে আরো অ্যাডিশনাল ডাটা দেওয়া থাকবে। এরকম স্ট্রাকচার যেখানে থাকবে সেখানেই আমরা ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করি। সিস্টেম হচ্ছে এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, এই গুণফলগুলোর ডিফারেন্স এখানে বসাবো, এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, এই ক্রস দুটোর গুণফলের ডিফারেন্স আমি এখানে বসাবো। বোঝা গেছে? তাহলে এইটার ভ্যালু যদি এইটা হয়, যদি এইটার ভ্যালু চাই, আমি কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর পাবো। অঙ্কটা দেখো, আমি ধারণা দিলাম, আমি তোমাদেরকে বলছি, খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, যে উত্তর কি চাইছে? ব্যয়ের পার্থক্য চাইছে, অর্থাৎ ব্যয়ের রেসপেক্টে উত্তর চাইছে। যার রেসপেক্টে উত্তর চাইবে সেই রেশিওটাকে প্রথমে বসাবে। যেমন এক্ষেত্রে আয়ের অনুপাত প্রথমে দেওয়া আছে, আমি আয়ের অনুপাত প্রথমে বসাতে পারতাম, কিন্তু যেহেতু ব্যয়ের
রিলেটেড প্রশ্নের উত্তর চেয়েছে, তাই ব্যয়ের অনুপাতটা প্রথমে বসাবো, তারপরে আয়ের অনুপাত বসাবো। যদি উত্তর আয়ের দিয়ে কোনো রেসপেক্টে আয় কার, আয়ের পার্থক্য কত বলতো, তাহলে আয়ের অনুপাতটা প্রথমে বসাতাম। অর্থাৎ যেটা উত্তর চাইবে সেই রেশিওটা কিন্তু প্রথমে বসাতে হবে। এক্ষেত্রে এ আর বি এর আয় ব্যয়ের হিসাব দিয়েছে, যেহেতু ব্যয় উত্তর চেয়েছে আমি ব্যয়ের রেশিওটাকে প্রথমে বসাবো। দেখো ব্যয়ের রেশিও দেওয়া আছে 4:7, যেহেতু এটা উত্তর চেয়েছে এই রেশিও ফার্স্ট থাকবে। তারপরে আমি প্রথমে যেটা দিয়েছিল আয়ের অনুপাত সেটাকে বসাবো, সেটা দেওয়া আছে 3:5। এবার কি এ 16,000 টাকা সঞ্চয় করছে এবং বি 26,000 টাকা সঞ্চয় করছে। আমি দেখলাম আমাদের দুটো রেশিও আছে এবং দুটো সংখ্যা আছে, মানে এটা ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই হবে। এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, 3 7 21, 4 5 20, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দেবো। 4 5 20, 3 7 21, 21 থেকে 20 বাদ দিলে 1 লিখলাম। এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, 5 16 80,000, 3 26 78, 80,000 থেকে 78,000 বাদ দিলে 2,000 আমি এখানে বসাবো। বোঝা গেছে? ক্রস গুণ করার পর বিয়োগ ফলটা বসাতে হবে। কি চেয়েছে? বলেছে তাদের ব্যয়ের পার্থক্য কত। এর ব্যয় 4, বি এর ব্যয় 7, বলেছে এদের ব্যয়ের পার্থক্য কত। আমি দেখতে পাচ্ছি এদের ব্যয়ের পার্থক্য 7 - 4 = 3 ইউনিট। অর্থাৎ এই 3 ইউনিটের ভ্যালু কত বার করতে বলেছে। আমরা দেখলাম একের ভ্যালু 2,000 টাকা, তাহলে 3 এর ভ্যালু হবে 3 দুগুণে 6,000 টাকা, যেটা অপশন নাম্বার 4-তে আছে। 25টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 55 হলে বৃহত্তম সংখ্যাটি কত। দেখো 25টা সংখ্যার গড় কিরকম হবে। এই 12টা সংখ্যা, মাঝখানে 13 নম্বর সংখ্যা আছে, আর এদিকে হবে 12টা সংখ্যা। 12 12 24, একে 25, 25টা সংখ্যা পেলাম। 25টা সংখ্যার গড় কোনটা হবে, মাঝখানে যে সংখ্যাটা থাকবে। দেখো এইদিকে 12টা আছে, এইদিকে 12টা সংখ্যা আছে, মাঝখানের সংখ্যা হচ্ছে এইটা। সবসময় জানবে বিজোড় সংখ্যা, যেমন এখানে 25টা বলেছে, আমি যদি বলতাম 5টা, তোমরা বলতে 5টা হচ্ছে এরকম। 5টা সংখ্যার মাঝখানের সংখ্যা কোনটা, এদিকে দুটো বাদ দাও, এদিকে দুটো বাদ দাও, এইটা হবে মাঝের সংখ্যা, এইটা হবে এই 5টা সংখ্যার গড়। বোঝা গেছে? তাহলে বিজোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে গড় মানে হচ্ছে একদম মাঝের সংখ্যাটা। কিন্তু যদি জোড় সংখ্যা থাকে, যেমন মনে করো 4টে সংখ্যা আছে, এর গড় কোনটা হবে, এর গড় হবে মাঝখানে যে দুটো সংখ্যা আছে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ। বোঝা যাচ্ছে? তাহলে এক্ষেত্রে 25টা সংখ্যা আছে, আমি 12টা সংখ্যা এদিকে বাদ দিলাম, 12টা সংখ্যা এদিকে বাদ দিলাম, আর মাঝখানে 13 নম্বর সংখ্যাটা আছে, এটাই হবে গড়। ওরা গড় বলে দিয়েছে 55, তাহলে আমি বলবো এটা হচ্ছে 55। বলেছে বৃহত্তম সংখ্যাটা কত, অর্থাৎ এই লাস্টে যে সংখ্যাটা আছে সেটা কত। কেন? ক্রমিক বিজোড় সংখ্যা মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে এবং এই সংখ্যাটা হবে সব থেকে বড়। এই সংখ্যাটা কত হবে? আমরা জানি এইটা হচ্ছে গড় বা মাঝখানের সংখ্যা, সেটা হচ্ছে 55। 55-র সঙ্গে কত যোগ হবে? দেখো মোট 12টা সংখ্যা আছে, প্রতিটা সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, তার কারণ বিজোড় সংখ্যা। যেমন 1 আর 3 দুটো পরপর বিজোড় সংখ্যা, এদের মধ্যে ডিফারেন্স করো 2। 1 3 5, তুমি দেখো 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত, তুমি বলবে 2। তাহলে পরপর বিজোড় সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। এখান থেকে এই পর্যন্ত 12টা সংখ্যা আছে, তাহলে 12টা সংখ্যার ডিফারেন্স কত হবে? এক একটা সংখ্যার ডিফারেন্স যদি 2 হয়, 12টা সংখ্যার হবে 12 দুগুণে 24। তাহলে এই শেষের সংখ্যাটা হবে 12 × 2 + 55। 55 এই সংখ্যাটা, আর এখান থেকে এই পর্যন্ত মোট ভ্যালু হচ্ছে 12 × 2। তাহলে 55 + 24 = 79। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, যেটা অপশন নাম্বার 1-তে আছে। এক ব্যক্তি তার আয়ের 2/3 খরচ করেন। যদি তার আয় 14% বৃদ্ধি পায় ও খরচ 20% বৃদ্ধি পায়, তবে সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে। আয়, ব্যয় আর সঞ্চয় নিয়ে কথা বলা হয়েছে কোনো এক ব্যক্তির। আয়, ব্যয়, সঞ্চয়। কি বলা হচ্ছে? তার আয়ের 2/3 খরচ করেন, অর্থাৎ 3 যদি আয় হয় 2 কিন্তু খরচ করে। তাই বলেছে 3 যদি আয় হয় 2 খরচ করবে। 3 আয় হলে 2 খরচ করবে। 3-এর মধ্যে 2 খরচ হলে সঞ্চয় কত হবে? আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় হয়, তাহলে আমি বলবো সঞ্চয় হবে 1 টাকা। আমি ক্যালকুলেশনের সুবিধের জন্য এগুলো সব 100 দিয়ে গুণ করছি, তার কারণ হচ্ছে যখনই পার্সেন্টেজের অঙ্ক থাকবে তখন 100 দিয়ে গুণ করে নিলে আমাদের সুবিধা হয়। আমি মনে করলাম ব্যক্তির আয় 300 টাকা, তিনি তার মধ্যে ব্যয় করেন 200 টাকা, তাহলে সঞ্চয় হয় 100 টাকা।
বোঝা যাচ্ছে? এবারে দেখো বলেছে যে তার আয় 14% বৃদ্ধি পাচ্ছে। আয় ছিল 300 টাকা, এর 14% বৃদ্ধি পাচ্ছে। 300-র 14% কত? 42 টাকা। 3 14 42, তাহলে 42 টাকা বৃদ্ধি পেল। আগে আয় ছিল 300, এখন 42 বৃদ্ধি পেয়ে এখন আয় হলো 342 টাকা। খরচ বলছে 20% বৃদ্ধি পেয়েছে, আগে 200 টাকা খরচ ছিল, তার 20% বৃদ্ধি পেয়েছে। 220% মানে হচ্ছে 40 টাকা, তাহলে খরচ এখন 40 টাকা বেড়েছে। 200 টাকা খরচ ছিল, 40 টাকা বাড়লে এখন খরচ হলো 240 টাকা। বোঝা গেছে? তাহলে এখন আয় হচ্ছে 342, ব্যয় 240, তাহলে এখন সঞ্চয় কত? তোমরা বলবে 342 টাকা আয় করে যদি 240 টাকা খরচ করে দেয়, তাহলে তিনি সঞ্চয় করছেন 102 টাকা। ঠিক? দেখো আগে সঞ্চয় করতেন 100 টাকা, এখন সঞ্চয় করছেন 2 টাকা বেশি, দেখতে পাচ্ছ? তাহলে 100 টাকায় 2 টাকা বেশি সঞ্চয় করছেন, মানে সঞ্চয় এখন বেশি করছেন 2%, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। বলেছে সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? আগে 100 টাকা ছিল, এখন 2 টাকা বেড়েছে। 100 টাকায় 2 টাকা বাড়া মানে 2% বৃদ্ধি পেয়েছে, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। এক দোকানদার কোনো দ্রব্যের মূল্য ক্রয় মূল্যের তুলনায় 25% বাড়িয়ে রাখলেন। 3/4 বস্তু তিনি ধার্য মূল্যে এবং বাকি বস্তু তিনি 40% ছাড়ে বিক্রি করলে তার মোটের উপর কত শতাংশ লাভ বা ক্ষতি হলো? কি বলেছে? ক্রয় মূল্যের তুলনায় 25% বাড়িয়ে রাখলেন, অর্থাৎ বস্তুটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তিনি বাড়িয়ে রাখলেন 25%, অর্থাৎ ধার্য মূল্য সেটা হবে 125 টাকা। বোঝা গেছে? আমি মনে করলাম প্রতিটা বস্তুর ক্রয় মূল্য 100 টাকা, তিনি 25% বাড়িয়ে বস্তুটার মূল্য ধার্য করলেন 125 টাকা প্রতিটা বস্তুর, এটা খেয়াল রাখো। এবার দেখো তিনি 3/4 বস্তু ধার্য মূল্যে বিক্রি করছেন। আমি মনে করি যে ব্যক্তিটি মোট 4টি বস্তু নিয়ে এসছেন। আমি এই 4টে কোত্থেকে ধরলাম? 3/4 বলেছে, অর্থাৎ 4-এর মধ্যে 3, তাহলে 4 হচ্ছে টোটাল। তাই আমি মনে করলাম ব্যক্তি 4টে বস্তু নিয়ে এসছেন। 4টে বস্তু তিনি ক্রয় করেছেন কত টাকায়? এক একটা বস্তুর মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 4টে বস্তুর মোট ক্রয় মূল্য কত হবে? তোমরা বলবে 100-কে 4 দিয়ে গুণ করলে 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এবার তিনি বিক্রি করছেন, বিক্রয় মূল্যটাকে আমরা বার করবো এবারে। কিভাবে বিক্রি করছেন? তিনি বিক্রি করছেন 4টের মধ্যে 3টে বস্তু ধার্য মূল্যে। ধার্য মূল্য কত? 125 টাকা করে। এই 125 টাকা করে ধার্য মূল্যে তিনি 3টে বস্তু বিক্রি করে দিলেন। কেন? 3/4 বলেছে। এবার বাকি থাকলো কত? 4টে বস্তুর মধ্যে 3টে বস্তু বিক্রি হয়ে গেছে, তাহলে এখনো একটা বস্তু বাকি আছে। এই বস্তুটা কত টাকায় বিক্রি করছে? 40% ছাড়ে বিক্রি করছে, অর্থাৎ ধার্য মূল্য যদি 125 টাকা হয়, তিনি 40% ছাড় দিচ্ছেন। 100-র মধ্যে 40% যদি ছাড় দিয়ে দেন, তাহলে তিনি 60%-এ বিক্রি করছেন। ঠিক? 125 টাকা ধার্য মূল্য আছে, তার 60% অর্থাৎ 60/100 এই টাকায় প্রতিটা বস্তু বিক্রি করছে। এটা ক্যালকুলেশন করলে আমি যদি 25 দিয়ে কাটি, এটা আসবে 75 টাকা। অর্থাৎ এখন প্রতিটা বস্তু 5-15 75 টাকা করে বিক্রি করবে। এখন একটা বস্তুই বাকি আছে, সেই বস্তুটা 75 টাকায় বিক্রি করছে 40% ছাড়ে। তাহলে মোট বিক্রয় মূল্য কত হলো? তোমরা বলবে 125-কে আমি এখানে 3 দিয়ে গুণ করলে 375 পাচ্ছি, আর এখানে 75 রেখে 75, 75 75 450। বোঝা গেছে? তাহলে মোট 450 টাকা বিক্রয় মূল্য। তাহলে দেখো ক্রয় মূল্য ছিল 400 টাকা, বিক্রয় মূল্য হলো 450 টাকা, তাহলে তার লাভ হচ্ছে, যাই লাভ হচ্ছে এই ক্ষতি, এই দুটো উত্তর কিন্তু হবে না। তাহলে লাভের পরিমাণ কত? বিক্রয় মূল্য 450 টাকা আর কিনেছে 400 টাকায়, তাহলে লাভ হলো 50 টাকা। তোমরা জানো লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। ক্রয় মূল্য কত? 400 টাকা, ক্রয় মূল্যের উপরে লাভ হয়। লাভ কত টাকা? 50 টাকা। তাহলে 100 টাকায় লাভ কত? এটাই কিন্তু প্রশ্ন। 50-কে 4 দিয়ে ভাগ করলে 12.5% আসছে, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। বোঝা গেছে? 55 কিউব প্লাস 17 কিউব মাইনাস 72 কিউব প্লাস 201960 মান কত? দেখো এক্ষেত্রে যখন কিউব দেওয়া আছে, তিনটে আলাদা আলাদা সংখ্যা দেখছো। 55 কিউব, 17 কিউব, 72 কিউব। যদি এরকম তিনটে পরপর কিউব দেখো, তাহলে এইগুলোকে এবিসি একটু মনে করে নাও।
আমি সি এর ভ্যালু দেখলাম -72, দেখতে পাচ্ছি সাইন সমেত ধরছি আমি, তাহলে সি -72। আমরা এই তিনটে সংখ্যাকে যোগ করব, এ বি আর সি, এই তিনটে সংখ্যাকে যোগ করে দেখি কি ভ্যালু আসে। এ এর মান 55, বি এর মান 17 আর সি এর মান হচ্ছে -72। তাহলে এটা দেখলাম 72 -72 সমান 0। যদি তিনটে সংখ্যা এ বি সি তাদের যোগফল 0 হয় তাহলে মনে রাখবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু হয় 3abc। বোঝা গেছে? বা বলতে পারো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc, এটার ভ্যালু হবে 0। বোঝা যাচ্ছে? আমরা এখানে সি যেহেতু -72 আছে, দেখতে পাচ্ছ সি কিন্তু -72, তাই আমি আমাদের এই সূত্রটাকে এইভাবে তো ভাবতে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস মাইনাস সি এর হোল কিউব। বোঝা যাচ্ছে? আর এখানে -3abc আমি -c এইভাবে লিখছি, তাহলে এটার ভ্যালু আমি 0 বলতে পারবো। এখানে তোমাদের কনফিউশন হবে যে এখানে সবই তো প্লাস আছে, এখানে একটা মাইনাস আছে, মাইনাস আছে বলে আমি এই পুরোটাকে আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে লিখছি। তাহলে আমি দেখলাম যে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু যদি 0 হয়, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc এটার ভ্যালু 0 হবে। দেখো এখানে তাই করা হয়েছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস আমি এইভাবে জিনিসটাকে লিখতে পারি সি কিউব। বোঝা গেছে? -3abc এর ভ্যালু -c। আমি না লিখতে পারতাম, কারণ সি মানে আমরা -c লিখেছি। এবার যদি আমি এটা ব্র্যাকেট খুলতাম তোমরা কি বলবে, এটা হবে এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3abc। বোঝা যাচ্ছে? তাহলে এটার ভ্যালু কি হয়, আমরা জানি এটার ভ্যালু 0 হয়, তাহলে আমাদের উত্তর হবে 0, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। এবার এই যে ক্যালকুলেশনটা, এটা তোমরা করতে যেও না, তার কারণ হচ্ছে এখানে 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি আছে, এ বি সি কে গুণ করে তাকে 3 দিয়ে গুণ করলে এটা আসবে, এটা গুণ করে আর সময় নষ্ট করবে না, জাস্ট দেখে নেবে যে এইটা a প্লাস বি প্লাস সি সমান 0 আসছে কিনা। এক দোকানদার কোনো দ্রব্যের ধার্য মূল্যের উপর 20% ছাড়ে দ্রব্য বিক্রি করে মোটের উপর 25% লাভ করেন। যদি দ্রব্য বিক্রি করে তার 6000 টাকা লাভ হয় তবে দ্রব্যটির ধার্য মূল্য কত? দেখো, দোকানদার কিনছেন, বিক্রি করছেন, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং ধার্য মূল্য, এই তিনটে নিয়ে কথা বলেছে। তিনি ধার্য মূল্যের উপর 20% ছাড়ে বিক্রি করছেন, অর্থাৎ ধার্য মূল্য যদি 100 টাকা হয় তার উপর 20% ছাড় দিয়ে 80 টাকায় জিনিসটা বিক্রি করবেন। আবার বলছে তার 25% লাভ হচ্ছে, লাভ যদি কিছু বলা না থাকে ক্রয় মূল্যের উপরে হয়, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তার উপর 25% লাভ করে 125 টাকায় তিনি কিন্তু বিক্রি করছেন, এটা বলতে পারি। অর্থাৎ আমি দেখছি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের রেশিও এইটা, আবার এখানে বিক্রয় মূল্য আর ধার্য মূল্যের রেশিও হচ্ছে এইটা। আমি যদি এইটাকে একটু ছোট করি, 25 দিয়ে কাটি, এটা 4, এটা 5 হবে, কাটলাম। দেখো এখানে বিক্রয় মূল্য 80 দেখতে পাচ্ছি, এখানে 5 দেখতে পাচ্ছি, কিন্তু বিক্রয় মূল্য সমান হওয়ার কথা, কেন একটা সেম বস্তু বিক্রির কথা বলা হয়েছে। তাহলে এটাকে সমান করার জন্য আমি কি করব, এই দুটোকে 80 করে দেবো। এইটাকে 80 করতে গেলে আমি 16 দিয়ে গুণ করব, কিন্তু রেশিওর একটা পার্টকে 16 দিয়ে গুণ করলে হবে না, আর একটা পার্টকেও 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে দেখতে পাচ্ছি এটা আসবে 64, এটা 5 16 80, দেখো দুটোই 80 আসছে, আর এটা 100। এই দুটো 80 আসছে বলেই কিন্তু আমি এটাকে 100 লিখতে পাচ্ছি। বোঝা গেছে? তাহলে ক্রয় মূল্য 64 হলে বিক্রয় মূল্য 80 এবং ধার্য মূল্য 100 হবে। এখানে বলেছে দ্রব্যটি বিক্রি করে তার 6000 টাকা লাভ হয়েছে। লাভ কখন হয়, আমি 64 টাকায় কিনেছি, 80 টাকায় বিক্রি করেছি, তাহলে আমার লাভ এখান থেকে পাবো, তাই না? একটা জিনিস কিনলাম আর এই টাকায় বিক্রি করলাম, তাহলে লাভ হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, 80 থেকে 64 বাদ দিলে লাভ হচ্ছে 16 ইউনিট। তাহলে আমি দেখতে পাচ্ছি লাভ 16 ইউনিট, ওরা বলছে লাভ হয়েছে 6000 টাকা, তাহলে 16 ইউনিটের ভ্যালু হচ্ছে 6000 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত হবে, 6022 হলো। কি চেয়েছে, চেয়েছে দ্রব্যটির ধার্য মূল্য কত, আমি দেখতে পাচ্ছি দ্রব্যটার ধার্য মূল্য 100 ইউনিট, অর্থাৎ 100 ইউনিটের ভ্যালু কত, এটা কিন্তু প্রশ্ন। তাহলে 6000 গুণিতক 100 বাই 16। বোঝা যাচ্ছে? আমি এটাকে 4 দিয়ে কাটি, 8 দিয়েই কেটে দেওয়া যায়, তাই না? পুরো 16 দিয়েই কেটে দাও,
16 দিয়ে কাটলে এটা 16 375, তাহলে 375কে 100 দিয়ে গুণ করলে 37500, অর্থাৎ 37,500 টাকা হবে দ্রব্যটার ধার্য মূল্য, যেটা অপশন নাম্বার 2 তে আছে। এ ও বি দুটি ধনাত্মক সংখ্যা, যদি a প্লাস বি প্লাস ab সমান 65 হয় তবে এর মধ্যে পার্থক্য কত? এখানে হবে তবে এ ও বি এর পার্থক্য কত, বোঝা গেছে? এ ও বি এর পার্থক্য কত সেটা চেয়েছে। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এ আর বি এর ভ্যালুটা হচ্ছে লেস দ্যান ইজ ইকুয়াল টু 15, অর্থাৎ এ বি দুজনের ভ্যালু 15 অথবা 15 থেকে কম হবে। দেখো তোমাদের একটা ইকুয়েশন দিয়েছে a প্লাস বি প্লাস এ বি সমান 65 হতে হবে। আমাকে দেখতে হবে এ আর বি এর এই কন্ডিশনে কোন মানটাকে ধরলে এই ভ্যালুটা 65 হয়। দেখো যখন 15 আছে প্রথমে আসে আমার মনে আসে 10 প্লাস 5 15, বোঝা গেছে? 10 5 15, এ এর মান 10 বি এর মান 5 বা বি এর মান 10 এ এর মান 5, যা খুশি মনে করো। আমি যদি এ এর মান 10 বি এর মান 5 মনে করি, এইখানে যদি বসাই তাহলে কিরকম পাবো? 10 ইন্টু 5, দেখো এটাকে ক্যালকুলেশন করলে 15 প্লাস 50 সমান 65 আসছে, অর্থাৎ এটা আসছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এ এর মান 10 বি এর মান 5। আমি আবার বলছি বি এর মান 10 এ এর মান 5 বলতে পারতে, তার কারণ এখানে এ ও বি এর মধ্যে পার্থক্য চেয়েছে। পার্থক্য মানে হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দেবে। এখানে বড় সংখ্যা হচ্ছে 10, ছোট সংখ্যা হচ্ছে 5, অর্থাৎ এ ও বি এর মধ্যে পার্থক্য 5, যেটা অপশন নাম্বার 3-তে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।